স্বাগতম দর্শক, আমি রিজওয়ানা ইলফিস আবারও পৌঁছে গেছি আপনাদের সাথে ঠিকানার সাথে জানতে চাই অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় এবং পরিচিত মুখ মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল এবং স্থানীয় কমিউনিটি বোর্ডের চেয়ারম্যান। স্বাগতম আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ চমৎকার উপস্থাপনার জন্য। কেমন আছেন আপনি? আমিও খুবই ভালো আছি। এখন আপনাকে পেয়ে তো আরো বেশি ভালো, ভালো লাগা ডাবল হয়ে গেছে। আজকে আমরা আসলে যে বিষয় নিয়ে কথা বলবো, আইনের বিভিন্ন ধরনের যে এখানের ইমিগ্রেশন সিস্টেম বলি বা অন্যান্য বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আমি যদি নিউ ইয়র্ক স্টেটের কথা বলি, যে আমরা যারা নিউ ইয়র্কে থাকি অনেকেই হয়তো বা আমরা এখানকার বিষয়গুলো জানি না, তো আপনি যদি এই যে প্রতিবেশী শহর এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। নিউ ইয়র্ক শহর, সো ইয়াস, নিউ ইমিগ্রেন্ট যারা আসছেন এই দেশে, জি, তাদের উদ্দেশ্যে যদি বলি, ইভেন কি যারা নিউ ইয়র্কে 16 বছর আছেন, 30 বছর আছেন, তাদের অনেকেই জানেন না নিউ ইয়র্ক শহর, নিউ ইয়র্ক স্টেট এবং নিউ ইয়র্ক ফেডারেল গভর্নমেন্ট। কারণ আমরা যারা এখানে নিউ ইয়র্ক শহরে বাস করি বা যে কোনো শহরে বাস করি, মোস্ট অফ দি পিপল থ্রি লেয়ার্স অফ গভর্নমেন্ট আমরা প্রশাসনের অধীনে থাকি। একটা হলো সিটি গভর্নমেন্ট, সিটি গভর্নমেন্টের হেড হচ্ছে মেয়র এবং সেই সংসদ হচ্ছে সিটি কাউন্সিল মেম্বাররা, ওনার সংসদ। এবং স্টেট হলো স্টেট গভর্নর এবং স্টেট ক্যাবিনেট মেম্বার হচ্ছে আপনার অ্যাসেম্বলি মেম্বার এবং স্টেট সিনেটর। রাষ্ট্রীয় পর্যায়ে জো বাইডেন ইজ দি প্রেসিডেন্ট, সেখানে সিনেট এবং কংগ্রেস যৌথ ভাগে কাজ করে ওনার আন্ডারে। সো এই যে তিনটা স্তরে আমাদের প্রশাসন বিভক্ত, সাথে সাথে এটাকে যদি আমরা দেশে তুলনা করেন, বাংলাদেশে যারা আসছেন বাংলাদেশ থেকে, যেমন বাংলাদেশে একটা স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন থাকে, আবার সংসদীয় ব্যবস্থায় এমপিরা কতগুলো দায়িত্ব থাকে, আবার রাষ্ট্রীয় দায়িত্ব থাকে, সেটা ডিসির মাধ্যমে আসে। এইভাবে আপনাকে যেখানেই থাকেন আপনাকে বুঝে নিতে হবে আপনার ডাইনে কে, বামে কে, আপনার কংগ্রেসম্যানকে, আপনার অ্যাসেম্বলি মেম্বারকে, আপনার স্টেট সিনেটরকে, আপনার কাউন্সিল মেম্বারকে। এই জিনিসগুলো জানলে আপনার নিজেকে প্রফুল্ল ফিল করবেন যে আপনি ইউ আর সামবডি। অ্যান্ড অলসো যারা পরবর্তীতে সিটিজেনশিপ পরীক্ষা দিতে যাবেন, সিভিক নলেজ বলা হয়। সিভিক নলেজ এখানে হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু নো হাউ টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইংলিশ অ্যান্ড নো দি হিস্ট্রি অফ দিস কান্ট্রি। সো ওইখানে কিন্তু এই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে, যদি এগুলো কিছুই আপনি না জানেন তারা মনে করে যে আপনি বোকা, আপনি অথর্ব, আপনাকে সিটিজেনশিপ দেয় না। তো সুতরাং এটা দুটি দিকে লাভ হয় যদি আপনি সিটি সম্পর্কে জানেন। সো এটা ছিল বেসিক জানার যে জায়গাটা। হ্যাঁ ভাইয়া, আপনার কাছে আমি চলে যাচ্ছি যে আপনি তো দীর্ঘদিন ধরে এই যে ল নিয়ে কাজ করছেন এবং বহু বাংলাদেশি আছে যারা এখানে এসে কিন্তু মানে কোনটা বেছে নিবে, তার যে ক্যারিয়ার সে বাংলাদেশে ছিল, এখানে আসার পরে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো ইমিগ্রেশনের ব্যাপারে যদি আপনি একটু বলতেন যে একজন, আমি যদি বলি যে কোনো সাংবাদিক যদি এখানে আসে তাহলে তার কি ধরনের ফ্যাসিলিটিস আছে এখানে? ওয়েল, আপনার কোশ্চেনটা আমি এভাবে আনসার করি। আপনি যদি সাংবাদিক হন, শ্রমজীবী, কর্মজীবী, মেহনতি মানুষ হন, শিক্ষক হোক, আইনজীবী হন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হবে আপনি নো ইউর সিটি, নো ইউর নাইবার। এলাকা সম্পর্কে, দেশ সম্পর্কে, এই দেশের কালচার, নরমস অ্যান্ড ভ্যালিউ সম্পর্কে আপনার একটা বেসিক আইডিয়া নিতে হবে। এবং যারা ইংরেজিতে নলেজ, কথাবার্তা ফ্লুয়েন্ট না, তারা আমি বলবো আসার আগে থেকে, অনেকে প্ল্যান করতেছেন 3 বছর আগে থেকে আসবেন এখানে। তো আপনার উচিত হবে এখনই একটা কম্পিউটার স্কুলে ভর্তি হওয়া, একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হওয়া, একটা স্কুল ডেভেলপ। এবং কি করতে চান আপনি? অনেকে চান যে লাইট লাগাইতে ভালো লাগে আপনার, মেকানিক্যাল, এক্সেলেন্ট। একটা মেকানিকের দাম একটা লয়ারের মূল্য হতে পারে, একটা ভালো প্লাম্বার একটা ডাক্তারের মতো ইনকাম করতে পারে। অথচ সে মেট্রিক পাস না করলে হবে, শুধু প্লাম্বিং ওয়ার্ক ভালো জানলে সার্টিফাই হলে হয়। সুতরাং যেই কাজে, যেমন অনেক মহিলারা আসে, তারা তো শারীরিকভাবে কাজ করতে পারবে না। এরা দেখবেন যেমন কসমেটিশিয়ান, বিউটিশিয়ান, নেল সেলুন, জার্নালিজম, গ্রাফিক ডিজাইন, ব্লগার, রাইডার, অনেক স্কিল আছে যেগুলোতে আপনার ফিজিক্যাল কোনো লেবারের প্রয়োজন হয় না। সেটা আপনার দেশ থেকে শেখা অনেক সহজ। কিন্তু এখানে কিন্তু স্কুল ভেরি এক্সপেন্সিভ। দেশ থেকে আপনি শিখে আসতে পারেন। যদি কোনো ক্রমে না শিখে থাকেন তাহলে ভেরি কুইকলি সেটা আমার উপদেশ হবে, জাস্ট ডু হোয়াট এভার ইজ অ্যাভেলেবেল। আপনি বাংলাদেশে হাইকোর্টের উকিল ছিলেন, ফরগেট অ্যাবাউট এটা বাদ রাখিয়া আপনার রাস্তায় ডেলিভারি দেওয়া শুরু করেন, রেস্টুরেন্টে কাজ শুরু করেন। কাউকে বলার দরকার নেই আমরা হাইকোর্টের উকিল ছিলেন। 2-4 মাস কাজ করার পরে কিন্তু আপনি কথাবার্তা শিখবেন, এলাকা সম্পর্কে বুঝবেন। ক্রিডেন্সিয়াল ডিগ্রিগুলো, আপনার মাস্টার ডিগ্রি ইকুইভ্যালেন্সি হচ্ছে এখানকার ব্যাচেলর ডিগ্রি। এনিবডি ফ্রম বাংলাদেশ, সোশ্যোলজি, অ্যানথ্রোপোলজি, হোয়াট এভার সাবজেক্টে আপনি মাস্টার ডিগ্রি নেন, এটাকে এখানকার
ক্রিডেন্সিয়াল ইভ্যালুয়েশন করে ব্যাচেলর ডিগ্রি দিয়ে হবে ইকুয়াল টু এটা অর্থ হচ্ছে এখানকার সিভিল সার্ভিসে থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ জব ওপেনিং এভরি ডে। ওই জবগুলো আপনি কিন্তু আমি কিছু আমার এক অথর্ব হইলেও লেখাপড়া কিছু তেমন জানেন না, পাস করার একটা লেফাস থাকলেই আপনি কিন্তু কেস ওয়ার্কার, এলিজিবিলিটি স্পেশালিস্ট, কেস ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, বহু রকমের চাকরি আছে, চাকরিগুলো ইজিলি পাই যাবেন। এবং ইনফ্যাক্ট আমিও কিন্তু এইচআরে যখন 1990 দিকে চাকরি নিছি, আমি নিচে সারপ্রাইজ হয়েছিলাম যে আমি সিভিল সার্ভিস আমাকে কীভাবে হায়ার করলে, আমি তো কথাবার্তা তেমন বুঝি না। বাট এই দেশ অত্যন্ত ভালো দেশ, আপনাকে যখন সিভিল সার্ভিস চাকরি দেওয়া হবে 6 মান্থ ট্রেনিং দেওয়া হবে, হাউ টু ডিল উইথ দি মাল্টিকালচার, হাউ টু রাইট সামথিং, হাউ টু রিড সামথিং, হাউ টু ইউজ দি কম্পিউটার, অনেক সুযোগ দেওয়া হয়। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, ডিগ্রি ইজ অলওয়েজ ভ্যালুয়েবল, বাট ডিগ্রিকে সাথে সাথে কাজে লাগানো যাবে না, ইন নো ওয়ে। আসার সাথে সাথে টেক হোয়াট ইজ অ্যাভেলেবল, এবং সেখান থেকে আপনাকে, এটা একটা কথা আছে, স্টার্ট ফ্রম হিয়ার অ্যান্ড গো এভরিহোয়ার। কারণ আপনি যদি শুরু না করেন শেষ হবে না। আর আপনি যদি বড় জড়তায় ভোগেন, আরে আমি উকিল ছিলাম, কোর্ট ছিল, ট্রাই ছিল, এখন কীভাবে ম্যাকডোনাল্ডে গিয়ে ঝাউদারি করবো, বাট দেন দিস জব, দিস কান্ট্রি ইজ নট ফর ইউ। এখানে আপনি দেখুন রাইট, ওবামার মেয়ে এখানে চা দোকানে কাজ করছি এক্সপেরিয়েন্সের জন্য। একদম একদম। আচ্ছা, আমরা যদি একটু ইমিগ্রেশনের আরেকটু ডেপথে যাই, সেটা হচ্ছে যে কারেন্ট ইমিগ্রেশন প্রসেস সম্পর্কে যদি আপনি একটু ডিটেইলে আমাদের দর্শকদের জন্য বলতেন। কারেন্ট ইমিগ্রেশনে ফ্যামিলি প্রেফারেন্স, যেটা ভিসা ফ্যামিলি প্রেফারেন্স 1, 2 থেকে 4 পর্যন্ত, 4 পর্যন্ত দেয়ার ইজ এ হিউজ ব্যাকলগ। বাংলাদেশ থেকে যখন এক সময় লাগতো 8 to 9 ইয়ার, এখন প্রায় 15 ইয়ার লাগতেছে ভাই বোনদের জন্য। এটা কি ওই যে ব্যাকলগের জন্য? ব্যাকলগ, এমন কি ডকুমেন্টারি কোয়ালিফাই করে আছে 3 বছর পর্যন্ত, তাদের সবকিছু ফি নেওয়া হয়েছে, কাগজপত্র সব জমা দেওয়া হয়েছে, স্টিল ইজ ব্যাকলগ। ব্যাকলগের কারণ হলো সো মেনি অ্যাপ্লিকেন্ট, টু লিটল ওয়ার্কার, কর্মী সংখ্যা কম, মেনি অ্যাপ্লিকেন্ট। অ্যান্ড অলসো ওয়ার্ল্ড ওয়াইড কোভিড-19 যখন আড়াই বছর ছিল, আড়াই বছরে ওইখানে অত কাজ বেড়ে গিয়েছিল, অ্যাপ্লিকেশন জমা হয়েছিল। এখন প্রেজেন্ট গভর্নমেন্টের একটা প্রমিস ছিল, তারা ইমিগ্রেশনকে ঢেলে সাজাবে, হাজার হাজার এমপ্লয়ি নিয়োগ করবে, এবং সেই প্রক্রিয়াতে তারা ওই লেভেলে যাইতে পারে না বিকজ অফ দি লেজিসলেশন। কারণ ডেমোক্রেটিক পার্টির একটি অংশ, যদিও প্রেসিডেন্ট বাইডেন যেদিন শপথ নিয়েছে বলছিল, আমি যেদিন শপথ নিয়েছি এর আগে যারা আসছে সবাইকে আমি লিগালাইজ করবো, দ্যাট লেজিসলেশন স্টিল পেন্ডিং। বাট সেটা আলোর মুখ দেখে না। এই জন্য যদিও ডেমোক্রেটিক পার্টি ইন পাওয়ার, আমেরিকার কিন্তু ভোটিং সিস্টেম এরকম না, আমি আওয়ামী লীগের পক্ষে ভোট দেবো এরকম না। এমন এখানে ডেমোক্রেটিক পার্টির কিছু কিছু এজেন্ডা আছে, ডেমোক্রেটিক পার্টির একটা অংশ সেটা চায় না। যেমন কনজারভেটিভ ডেমোক্রেটিক দলীয় সংসদ সদস্যগণ ইমিগ্রেশন বিপক্ষেই অলওয়েজ ভোট দিয়েছে, এরা হাফ ওয়ে রিপাবলিকান। আবার রিপাবলিকানদের একটা প্রগ্রেসিভ অংশ অনেক সময় তারা চায়, এর ফলে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পাওয়া যায় না। বাট খুশির সংবাদ হচ্ছে রিসেন্টলি একটা গুজব আছে হোয়াইট হাউসে, এটাকে লেজিসলেশন বলবো না, গুজবটা হলো হোয়াইট হাউসে উচ্চ পর্যায়ে কথাবার্তা চলছে, প্রেসিডেন্ট বাইডেনের সেকেন্ড টার্ম এন্ড হওয়ার আগে উনি একটি প্রশাসনিক ঘোষণা দিবেন, এক্সিকিউটিভ অর্ডার যেটাকে বলে, প্রশাসনিক ক্ষমতা বলে উনি কিছু কিছু ছাড় দিবেন, যে অনেক লোকে লিগালাইজ করবেন। এটা করবে কারণ এটা আপনাকে বলি, যখনই কোনো প্রেসিডেন্ট কোনো একটা এক্সিকিউটিভ অর্ডার তার ইচ্ছা মতো দিয়ে ফেলে, তখন সচেতন সংসদ সদস্যগণ, যার কংগ্রেসম্যানগণ, তাদের একজন অথবা অ্যাক্টিভিস্ট, আমার মতো আপনার মতো একজনে ফেডারেল করে গিয়ে এটাকে মামলা করে দেয়। বাট যখন ওই মামলাটা আবার নিষ্পত্তি হইতে হইতে কিন্তু এক্সিকিউটিভ অর্ডার বলবৎ থাকে, কিন্তু তো ওরা এমন সময় দিবে যখন ইলেকশন নিয়ে সবাই বিজি হয়ে যাবে, ইলেকশন আগে দিয়েই ওটা ঝুলে যাবে আর দিবে, তখন সে এই ফাঁকে তার এজেন্ডাটা বাইডেন চায়। যদি বাইডেনের ক্ষমতা থাকতো আজকেই, সে বলতে ঠিক আছে তৃতীয় বিশ্ব থেকে সব লোককে আজকে নিয়ে আসো, যত ব্যাকলগ আছে সব আজকে রিডিউস করে। এবং কি তার প্রপোজাল আছে, একটা প্রপোজাল এখন ওই আর্কাইভে আছে, যে যাদের F4 ভাই বোনদের পিটিশন পেন্ডিং আছে, ওই পেন্ডিং থাকাকালীন তাদেরকে যেন ভিজিট ভিসা দেওয়া হয়, ইমিডিয়েটলি অবাধে আসতে দেওয়া হয়, তার ফ্যামিলির সাথে আসা যাওয়া করতে দেওয়া হয়, যাতে ওইটার জন্য কোনো রিস্ট্রিকশন যেন না থাকে, যে অ্যাপ্লাই করেছে সে আসতে পারবে না ভিজিট ভিসা। না, এটার উদ্দেশ্য হচ্ছে এই যে ইমিগ্রেন্ট ভিসা আসতে 15 বছর লাগে, ইন দ্য মিন টাইম সে তার ভাই বা তার বোনের কাছে যেন আসা যাওয়া করতে পারে, সুযোগ করে দেওয়ার জন্য তার একটা প্রস্তাব আছে, সেটাও এখনো তার সে এক্সিকিউশন করতে পারে না। সো আমরা ওয়েট করতে হবে তার প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অর্ডারের জন্য। জি, আচ্ছা, যারা F1 এ আছে
যারা স্টুডেন্ট আছে তারা আসলে মানে আফটার ফিনিশিং মানে তাদের লেখাপড়া শেষের পরে এখানে যদি তারা স্থায়ীভাবে থাকতে চায় কি ধরনের ইনিশিয়েটিভ তারা নিতে পারে? শিওর, ফার্স্ট আমি প্রথম থেকে শুরু করব, কুইকলি বলে ফেলবো। একজন স্টুডেন্ট যখন যুক্তরাষ্ট্রে আসে, জি, তার ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি হবে শত কিচ্ছতা সাধন করে, শত কষ্ট সাধন করে, সেজন্য স্টাডি করে যায়। বিদ্যা অমূল্য ধন, হাজার বছর আগে কেউ বলে গেছে। কারণ যখনই একটা স্টুডেন্ট আসে, ইটস এ হিউজ অপরচুনিটি। এই অপরচুনিটি, এই সুযোগটা সম্পর্কে সে বুঝবে যখন বয়স 50 হবে, তখন বুঝতে হয় আমি কি হারাইলাম। আমার এক ফ্রেন্ড, সে এখন ডাক্তার হয়ে বসে আছে। আমার এক ফ্রেন্ড, সে এখন অ্যাটর্নি হয়ে বসে আছে। আমার এক ফ্রেন্ড সাকসেসফুল এন্টারপ্রিনার হয়েছে, টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়েছে, আর আমি এখনও খেত খামারে কাজ করতেছি, ফুড ডেলিভারি দিচ্ছি। তখন সিউজ রিগ্রেট করবে, বাট দ্যাটস টু লেট। এই জন্য স্টুডেন্ট প্রতি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হবে কষ্ট করে না খেয়ে 60 জন এক রুমে থাকে, এই যে শেয়ার স্যান্ডেল ফাঁয়ে দিয়ে বাড়ি থেকে যে শার্ট প্যান্ট আনছে ওগুলো গায়ে দিয়ে সে যে স্টাডি যেন করে। আর আপনি প্রেসিডেন্ট আবুল কালাম আজাদের দিকে দেখেন, তার কাপড় সব 1 টাকা 2 টাকার বেশি ছিল না, কিন্তু সারা বিশ্ব তাকে সেলিউট দিয়ে, তার নলেজ অ্যান্ড টেকনোলজি। সুতরাং লেখাপড়ার জন্য মনোযোগ দিতে হবে। লেখাপড়া যখন মনোযোগ দিবেন, একটা কথা আছে, ইফ ইউ প্রমোট এডুকেশন এভরিথিং এলস উইল বি প্রমোটেড বাই ইটসেলফ। যদি শিক্ষাকে যদি এগিয়ে নাও, একটা লোক এডুকেশনে যদি অ্যাডভান্স হয়ে যায়, মেয়েটা যদি এখন ডাক্তার হইয়া কোনায় বসে এক জায়গায়, তার স্টাফে লাগবে 12-10 জন, মিলিয়ন টাকা ইনকাম করবে, আর সবাইকে প্রমোট করার জন্য বলতে হবে না, ইট প্রমোট ইটসেলফ। সেই জন্য সে শিক্ষা যদি শেষ করে, বিভিন্ন কোম্পানি তাদেরকে H1 ভিসা দেবে। 65,000 ভিসা অ্যাভেলেবল এভরি ইয়ার, অ্যান্ড আউট অফ 60,000 গোয়িং ফর ইন্ডিয়া। বাংলাদেশের জন্য যাইতেছে হয়তো 1%। আচ্ছা, সো আমাদের লোকেরা অ্যাপ্লাই করছে H1 ভিসা $65,000 প্লাস দোজ হু গ্রাজুয়েটেড ফ্রম হিয়ার, দোজ হু হ্যাভ এ মাস্টার ডিগ্রি ফ্রম হিয়ার, extra $20,000, 20,000 visa available for those who completed master degree from here. ওদের জন্য আরও 20,000 অ্যাভেলেবেল। প্লাস যখন যুক্তরাষ্ট্র থেকে তুমি দেখা গেল কেউ H1ও দেয় নাই, মাস্টার ডিগ্রি কোটায়ও আসি নাই, চাকরিও পায় নাই, বাট ইউ হ্যাভ এ মাস্টার ডিগ্রি ফ্রম ইউনাইটেড স্টেটস, ইটস এ হিউজ। বাংলাদেশে গিয়েও কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি আপনাকে হায়ার করবে। আপনি বাই দিস টাইম আপনি ইংরেজিতে ফ্লুয়েন্ট হবেন, আপনার ওয়েস্টার্ন কালচার সম্পর্কে ভালো বুঝবেন, ডিগনিটি, রেসপেক্ট, সোশিয়ালিজম, ডেমোক্রেসি সম্পর্কে অনেক আইডিয়া হবে। ইউ আর ম্যাগনেট। অনেক দেখবেন, অনেক যারা বাংলাদেশে এখন বড় শিল্পপতি কোটিপতি হচ্ছে ইদানিং, এদের অনেকেই কিন্তু লন্ডনে এখান থেকে লেখাপড়া করে গেছে। মিস্টার সাইদার থেকে আরম্ভ করি, যত ইয়ং যারা আগাইতেছে তারা সব বাইরে থেকে লেখাপড়া, কারণ বাইরে থেকে লেখাপড়া করে যাওয়ার পরে তারা ডিসিপ্লিন শিখে গেছে, তারা কথা বলতে শিখে গেছে, তারা মানুষের প্রতি রেসপেক্ট করতে জানছে, এবং জনগণও মডার্ন সিভিলাইজেশন অ্যাডভান্সের সাথে সাথে জনগণ তাদেরকে রেসপেক্ট করতে শুরু করছে। সুতরাং এডুকেশন যদি ইজ দি নাম্বার 1, এবং এডুকেশন শেষে ইন দ্য মিন টাইম একটা কথা বলে রাখি, যারা ছেলে হোক মেয়ে হোক, যখন ছাত্র অবস্থায় দেখবেন আপনার ক্যাম্পাসে আপনাকে কেউ বিয়ে করতে চাইবে, আর একটা ছাত্র আমেরিকান, আপনার ক্যাম্পাসে যখন ডিনারে যাবেন কোথাও, সেখানে একটা মহিলার সাথে পরিচয় হবে, হাফ অফ দ্যাম গেট ম্যারিড অ্যান্ড গেট গ্রিন কার্ড, এবং রেস্ট অফ দ্যাম গেট H1। অর যারা লুজার, সরি এটা খারাপ ওয়ার্ড ইউজ করে ফেলতেছি, যারা লুজার, মেন্টালি নট স্টেবল, নট রিয়েল স্টুডেন্ট, তারা এখন অ্যাসাইলাম ফাইল করবে। এই তাদের মা বাপেরও দোষ আছে, বাংলাদেশ থেকে খালি টাকা চাইতেছি। কারণ সুশৃঙ্খল, আমার মা বাপ এখন মারা গেছে, আমি যখন প্রথমে এসেছি 1980-র দিকে, একদিনও বলেনি আমাকে টাকা দাও, শুধু বলছি, কিন্তু আমি জানি আমার মা বাপ অনেক কষ্টে আছে, আমার এখন অনেক আবেগপ্রবণ হয়েছি। আর যারা আমার মা বাপ অত ভালো নেই, কিন্তু আমার একটা টাকা চাই নাই, কিন্তু বলছি যে তুমি তোমার ডিগ্রি শেষ করো। আমার ওয়াইফও আমাকে প্রেশার দেয় নাই, আমরা ফ্যামিলি নিয়ে এসেছি, আমার শ্বশুর আমাদেরকে প্রেশার দেয় নাই, তারা অত্যন্ত খুশি ছিল যেন আমি ল স্কুলে যাই, ল স্টাডি করি। রাইট? সো এই যে ফ্যামিলি থেকেও বুঝতে হবে। আপনি এখন ছেলেগুলো এখানে আসার পরে আমি স্টুডেন্ট বিষয়ে আসা ছেলেদের সাথে ডেলি আমার কথা, আমার অফিসে অলওয়েজ ইন্টার্নশিপ থাকে। তো আমি দেখছি ছেলেগুলা, একটা ছেলে আসলো 2-3 দিন কাজ করার পরে তারা একজন হুইসেল মারি বলছে তুমি রাত্রে গ্যাস স্টেশন কাজ করবে, $600 করে পাইবে। সে লেখাপড়া চাই দিছি, আমার ইন্টার্নশিপও চাই দিছি, রাত্রে চলে গেছে নিউ জার্সিতে, রাত্রে সারা রাত্রে তাকে কখন কে মারি ফেলবে, আর সে মেন্টালি ইল হয়ে যাবে, সে দেখবে যে সে যখন আফটার 10-15 ইয়ার হিজ নোবডি। কারণ এটার জন্য তার দোষ যতটুকু, তার মা বাপের দোষ ততটুকু, তার ফ্যামিলির সমস্ত ততটুকু দোষ। বাট আই ট্রাই টু কনভিন্স হিম যে তুমি এখানে $200 বেতন কাজ করো, কষ্ট করো। ওই কিন্তু আরেকটা ছাত্র কিন্তু ওই এখানে আমার অফিসেই ওই 60 বছর কাজ করতেছে, এইভাবে সামান্য পয়সা কাজ করে, স্কুলেও যায়, ক্যারিয়ার বেসড আর কি, মানে তার কোনো কষ্ট মষ্ট আছে, বাট বিলিভ মি হি উইল বি ম্যাগনেট।
কারণ সে এখনকার এই যে নগদ পাওনা কি নগদ টেম্পটেশন একটা শব্দ আছে, এই সুন্দরী নারী, এই অনেক টাকা, এই অনেক সৌন্দর্য গাড়ি, এগুলোর টেম্পটেশন যদি থাকে যে এটা এখনই খাই এখনই চাই, যারা ধৈর্য ধরতে পারে না তাদের জন্য তেমন কিছু অপেক্ষা করে না। ওয়েট, ইউর টাইম ইজ কামিং, এটা অলওয়েজ মাথায় রাখতে হবে। সো এখনও যদি আমি শাকসজ্জায় বলিয়ান হই, আমি আমেরিকাতে আসছি, দিন রাত বাংলাদেশে কল পর কল দিছি, এখানে গার্লফ্রেন্ড আরেকটা রাখি আসছি, এখানে সাইডে আরেকটা আছে, তারপরে মা বাপ তো আছে, নিজে তো আছে, কোথায় লেখাপড়া? So it is up to you. The world is open. The world is beautiful. Look at how beautiful it is. But a beautiful কে এনজয় করার দায়িত্ব আপনার। আমি এই যে সোরাই নাশনী ধর্মের কাহিনী আমি প্রফেসরের লেকচার দিয়ে গেলাম, বাট it doesn't matter much, but you have to adopt it like you did. ভাইয়া খুবই মানে আপনার কি বলবো যে কথাগুলো এত বাস্তবসম্মত। আমি আর একটা প্রশ্নে যেতে চাই, সেটা হচ্ছে যে এই যে এখানে যারা আছে আর কি ইমিগ্রেন্ট যারা আছে তাদের সরকার থেকে কি কি ধরনের বেনিফিট তারা পাচ্ছে? শিওর, ইয়া, ভেরি ইম্পর্টেন্ট। যুক্তরাষ্ট্র এবং বিশেষ করে নিউ ইয়র্ক, জি, যুক্তরাষ্ট্রে 50 স্টেট আছে, বাট প্রত্যেকটা স্টেট কিন্তু সমান না। প্রত্যেকটা স্টেটে তাদের নিজস্ব আইন আছে, নিজস্ব প্রশাসন আছে, বাট নিউ ইয়র্ক স্টেট ইজ দ্য মোস্ট প্রগ্রেসিভ স্টেট ইন দ্য হোল নেশন। And New York City is the most wealthiest city in the whole world. ওয়ার্ল্ডের যে 10টা সিটি বলা হয়, ওয়ান অফ দ্য সিটি হলো নিউ ইয়র্ক, এবং নিউ ইয়র্কের ইনকাম হলো সর্বোচ্চ। সো উই আর সো প্রাউড, সো অনার দ্যাট লিভিং ইন দি বেস্ট পার্ট অফ দি ওয়ার্ল্ড। বাট আমরা এটা মূল্যায়ন করি না কেন? যেটা পাই গেছি একদম, ঘরের বউকে লগেদি বসা আছে, যত সুন্দরী হোক মনে হয় এটা কিচ্ছু না, অথচ যেটা পাই না সেটা মনে হয় লুক্রেটিভ মনে হয়। সেম ওয়ে আমরা যারা নিউ ইয়র্কার, আমরা উই শুড বি ভেরি প্রাউড, ভেরি অনার দ্যাট উই লিভ। আপনি ইন্ডেক্সে গিয়ে দেখেন, ফাইন্যান্সিয়াল ইন্ডেক্সে গিয়ে আমাদের ইনকাম কত বেশি, আমাদের লোকদের এই শহরের সবচেয়ে বিগেস্ট, সবচেয়ে রিচেস্ট পিপল, বিলিয়নিয়ার, দ্য ম্যাক্সিমাম বিলিয়নিয়ার অফ দ্য ওয়ার্ল্ড লিভস ইন নিউ ইয়র্ক। সো এই ধরনের একটা ভালো সিটিতে সুবিধার কথা বলছিলেন। সুবিধা হলো যাদের লো ইনকাম হাউজিং, সেকশন 8, মিচুলোমা, হাউজিং ভাউচার, billions of dollars government দিচ্ছে। সেকেন্ড বেনিফিট, ইফ ইউ আর হাংরি, দেয়ার ইজ লটস অফ সরকারি পরিচালিত হোমলেস, সুপ কিচেন বলা হয়, খাওয়ার রেডি আছে, সেখানে আপনি হোমলেস লোকদের সেখানে যাইতে বলবেন। আচ্ছা, থার্ড বেনিফিট হচ্ছে আপনি যখন ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স, আপনি যখন অ্যারেস্ট হবেন, আপনাকে জন্য লিগ্যাল এইড সোসাইটি, সরকার বিনা বেতনে আইনজীবী সহায়তা দেবে। এবং দেখেন আজকে সবচেয়ে বেশি সুবিধাটা বলি, একটা লোক মেডিকেট খাইতেছে, এই লোকটা বাংলাদেশ থেকে আসছে, কাগজ নাই, পত্র নাই, কিছু নেই, অথচ বাংলাদেশে অনেক ক্রাইম করে আসছে, একজন হতবাবা মানুষ, সে আসে এখন মেডিকেট নিছে, মেডিকেট কার্ড দিল না, তো মেডিকেট কার্ড মানে সরকার তাকে স্বাস্থ্য, এই লোকটা এখানে এইভাবে যায়, এই হসপিটাল ব্যাগে শুইবি, তাকে ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট দিবি বিনা বেতনে, বিনা পয়সায়। প্লাস সে যদি এখন ফার্মাসিতে যায়, ফার্মাসি ওষুধটা এখন শুধু দেয় না, শুধু ফার্মাসি আবার তাকে ডেলিভারি করে দিয়ে যায়, আচ্ছা, বিনা পয়সায়। সো এই সুবিধা পৃথিবীর কোথাও পাবেন না। একটা লোকের পিছনে লক্ষ 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 ডলার সরকার খরচ করে, যারা বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে আসা গরিব হতভাগা মানুষ, মানে যাদের ইনকাম কম, তাদের জন্য। সুতরাং দিস ইজ দ্য হিউজ বেনিফিট। বাংলাদেশে আপনি যদি একটা অসুস্থ হন, হাসপাতালে যান, হাসপাতালে যখন যান দেখবেন আপনাকে চিকিৎসা করার জন্য, চিকিৎসা করার আগে টাকা দিয়ে, আর এখানে আপনি যাওয়ার পর নামও জিজ্ঞাসা করবে না, আপনাকে তাড়াতাড়ি ব্যান্ডেজ লাগে না, আমরা জিজ্ঞাসা করি, আপনার চিকিৎসা শুরু করে দিবেন। আপনাকে ভালো করার পরে 1 মাস পরে আপনার বিল পাঠাবে, বা যদি মেডিকেট থাকে সরকার থেকে বিল পাঠাবে, কিছু দিতে হবে না, এবং ঘরে আসার পরে নার্স পাঠাবে যদি আপনি চলতে না পারেন, না ওষুধপত্র সব ফ্রি। এই বেনিফিট পৃথিবীর কোথাও পাবেন না। আচ্ছা, যদি মানে যেসব ইমিগ্রেন্টদের শুধুমাত্র সোশ্যাল এসেছে, তাদের ক্ষেত্রে কি ধরনের ফ্যাসিলিটিস এখানে আছে? সেম ফ্যাসিলিটি, সোশ্যাল সিকিউরিটি আসে, আর যে বেনিফিট, আর গ্রিন কার্ড থাকা বা তারও সেম মেডিকেট, তাদের সবাইকে দিচ্ছি। আর যদি অন্যান্য ফ্যাসিলিটিসের কথা যদি আপনি একটু বলতেন, সেটা হচ্ছে যে হাউস, যাদের লো ইনকাম আছে তারা সেকশন 8 অনলাইন তারা হাউজিং অ্যাপ্লাই করতে পারেন। যারা ইভিকশন ফেস করতেছে ল্যান্ডলর্ড থেকে, ওই ইভিকশনকে স্টপ করার জন্য ওয়ান শট ডিএল আছে, গভর্নমেন্টের রিজার্ভ ফান্ড থাকে যাতে মানুষকে ঘরে রাখা যায়, সেটা আছে। এবং যারা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম, স্বামী স্ত্রী যারা ভিকটিম আছে, ওই ভিকটিমদেরকে ইমিডিয়েট শেল্টার ব্যবস্থা করা হয়। হার্ট মিলের কথা বলেছি। সো দেয়ার অ্যাট পুলিশ ডিপার্টমেন্ট অলওয়েজ হেল্প ইউ। সো এটা যদি বলতে যায়, এটা লং লিস্ট ইন এভরি অ্যাসপেক্ট।
যখনই আপনি যখন বেস্ট ওয়ে হইল কোনো একটা পরিস্থিতি যখন সম্মুখীন হন আপনি কল 311 সাপোজ আপনি জানেন না আপনি কি করতে হবে যে ওখানে 311 এখন আমাদের বাঙালিদের আমাদের আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে আমরা এত আগেছি আপনি বলেন আমি বাংলাতে কথা বলতে চাই বাংলা উপহারাই এখানে বলেন যে ওই রাত্রে 4টা বাজে দিয়ে আমার হাজব্যান্ড বা আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেয়ের ঘর থেকে বাইর করে দিয়েছে আমি কি করব তারা জিজ্ঞাসা করবে তুমি কোথায় আছো অ্যাড্রেসটা শুধু বলো সেখান থেকে আপনাকে সেফ হরাইজনে নিয়ে যাবে সেফ হরাইজন বাংলায় বলবে শান্তির দিগন্ত এটা হচ্ছে এখানকার লোকেরা স্টেশন আলিয়ে নিবে স্টেশন আলিয়ে লোকেরা নিউজ আসতে নিবে তারা কইতে পারবে না কোথায় আছে তাকে সেফে রাখবে এটা একটা এক্সাম্পল দিলাম সাপোজ ধরেন একটা লোক অ্যারেস্ট হয়েছে তার কেউই নেই তাকে জামিন দেওয়ার দায়িত্ব সরকারি অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি তারা অ্যাসিস্ট করবে তাকে বাইরে করে নিয়ে আসবে একটা লোক রাস্তায় ফরিয়াস আপনি দেখছেন 911 কল করলে অ্যাম্বুলেন্স আছে তাকে হাসপাতালে নিয়ে যাবে সো দিস ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড অ্যান্ড সেফেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড বাট জর্জ ফ্লয়েড মার্ডারের পরে আফ্রিকান আমেরিকানদের সংগ্রামের ফলে হয়তো এখানকার ল এনফোর্সমেন্ট অনেক ডাউন হয়েছে বেল রিফর্ম এর ফলে কিছু সিস্টেম নর্ম হয়ে গেছে কিছুটা বাট বিলিভ মি আপনাদের 9/11 আগে 9/11 যখন টেররিস্ট অ্যাটাক হয়েছে 2011 সালে 2001 সালে সরি ওর আগে যদি আসতেন এখানে দেখতেন আমার আব্বা তখন আসছিল 1980 দিকে উনি সমস্ত গাল সাদা রাস্তা যখন পার হইতো সমস্ত গায়ে থেমে যাইতো মানে বলতে উনি একজন আলেমের প্রতি অথচ আলেম ছিল না কিন্তু ওই সেপ্টেম্বর 11 ল্যান্ডস্লাইডলি চেঞ্জ করে দিয়েছে সারা মুসলিম ওয়ার্ল্ডকে থাপ্পড় মারি ফেলাই দিয়েছে এই দাঁড়িওয়ালা এই টুপি মাথায় দেওয়া এই লোকেরাই আমাদেরকে ধ্বংস করেছে একটা এটাকে বলে স্টিগমাটাইজিং করা এই স্টিগমাটাইজিং যখন একবার করতে পারে একটা এটা বাংলা আপনি বলেন কালিমা লেফন কালিমা দিয়ে দেওয়া কলঙ্কের কালিমা যেমন রাজাকার শব্দটা যেমন মীর জাফর জাগা শব্দটা একটা শান্তি বাহিনী বা এটা এখন ওই সময় শান্তি বাহিনী হিসেবে সে ফোকাস করছিল বা তাদের অ্যাক্টিভিটিতে ছিল মেইন স্ট্রিম লোকদের বিপরীতে বাংলাদেশের আপামর জনগণের চিন্তার বাইরে এই জন্য রাজাকার শুনলে মনে হচ্ছে সামথিং রং উইথ দিস গাই রাইট তবে মীর জাফর আলী খান তার নাম কিন্তু এখন মীর জাফর বললেই একটা মানে ব্যাড শব্দ হিসাবে এটা হচ্ছে ইউজ করা হয় স্টিগমাটাইজিং করা মুসলিম নামটাও ছিল কত মধুর সেই মধুরের কালিমা লাফন করেছে বাই টেররিস্ট অ্যাটাক ওই সময় আমি ডিপার্টমেন্ট অফ স্টেটে চাকরি করি আমার নাম ছিল আমার কিউবিকল বলা হয় অফিসের সামনে দিয়ে আমার নাম ছিল মোহাম্মদ নুরুল আলম মজুমদার সো মোহাম্মদ তো আমার নাম তো আমাকে আমার কলিগেরা বলতেছে দেখো এই তোমার মোহাম্মদ নাম বদলে ফেলো কারণ মোহাম্মদ নাম বলতেই এখন প্রবলেম হইতেছে তো আমি বললাম এখানে তো আমি ডেড বডি যাই এই আমার নামটা থাকবে আই এম নট দ্যাট কাওয়ার্ড আই ডিডন্ট ডু এনি টাইম এবং সেই সময় দেখবেন আমার নাম যদি আপনারা যদি রিয়েলি রিসার্চ করা জানেন সাংবাদিক হন ইউ ক্যান ফাইন্ড আউট এভরিথিং দ্যাট আই এম সেইং নাও আমরা রাস্তায় আন্দোলন করেছি সংগ্রাম করেছি অন্যায়ের প্রতিবাদে হেট ক্রাইমের বিরুদ্ধে হাজারো প্রতিবাদ আছে দেখবেন আপনি হেট ক্রাইম মোহাম্মদ মজুমদার তারপরে দেখবেন আমি কখনো এবং আমার অনেকে বলছি যে তোমার তো গুলি করতে পারে আমি বলে যে গুলি করে এখানে যদি মারা যায় দ্যাট উইল বি ফাইন আর কেউ না কেউকে সিরিয়াস অ্যাটেম্প নিতে হবে হ্যাঁ রাইট 20 তিতা আমার প্রাইমারি স্কুলে পড়াইছিল এক শিক্ষকই 20টা তিতা কি মিঠা এটা তো কেউ না কেউ খাই দেখতে হবে খেতে তো টেস্ট বুঝতে হবে সো একজনে খায় নাকি সে মারা গেছে বাট সে একটা যে বিষের আবিষ্কার কে করছিল হেমলক কে আবিষ্কার করেছিল হেমলক সুদ্ধা সক্রেটিস আলেকজান্ডার কিভাবে মরছিল সক্রেটিস কিভাবে মারা গেছিল মৃত্যুটাই তো হিস্ট্রি হয়েছে তো সুতরাং ইটস সো মাচ টু টক সো লেটস মুভ টু দ্য নেক্সট এজেন্ডা আমরা অবশ্য একদম শেষের দিকে চলে এসেছি আমি ছোট্ট করে আপনার কাছ থেকে জানতে চাইতেছি আমাদের বাংলাদেশ থেকে যারা আসতে চায় তারা আসার পরে মানে তারা কি ধরনের প্রিপারেশন আপনি যদিও আপনার আলোচনায় প্রথম বলেছিলেন এটা আমার ফেভারিট টপিক আমার মনে হয় আমি অনেকগুলো ভিডিও ছাড়ছি এটা নিয়েও জি কারণ একটা বলা হয় প্রিভেনশন ইজ বেটার দেন কিউর ইয়া আপনি কোনো সমস্যায় পড়ার আগে সেই সমস্যা কীভাবে মোকাবিলা করবেন সমস্যাটা প্রিভেন্ট করাই আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তখন এখানে আসবেন জানেন যে আপনি প্রচুর ঠান্ডা এখানে কান কাটি যাবে ঠান্ডায় তো সুতরাং আপনি কান টুপি নিয়ে আসেন একটা কোট নিয়ে আসেন হেভি ডিউটি কোট আন্ডারওয়্যার ভালো ভালো কয়েকটা নিয়ে আসেন তো এতে একটা ফার্স্ট এক্সাম্পল এগুলো এখানে কিনতে কিন্তু বহু টাকা লাগে আমি অনেককে পাইছি তো কাগজ টাগজ যেগুলো আনছে এগুলো এখানে একটা ব্যবহারযোগ্য না তার ধারণা যে এখানে আসিয়ে টাকা পাইবে কিনে ফেলবো বাট দ্যাটস নট ট্রু সেকেন্ড থিং
যারা ফ্যামিলি নিয়ে আসছেন, 2-3 জন ফ্যামিলি নিয়ে আসছেন, এনাফ ফান্ড নিয়ে আসবে, কারণ এখানে আসার সাথে সাথে আপনি তো চাকরি দিবে না, আবার ছোটো বাচ্চা দুটো নিয়ে আমরা ওয়াইফও কাজ করতে পারবে না। সুতরাং আপনি ওয়েল প্রিপেয়ার হয়ে আসবেন, না হলে আপনি অ্যাবিউজ হবেন। অ্যাবিউজ হবেন কি, যখন একটা মেয়ে যখন বোনারেবল হয় তখন তার অনেক বিপদে আসে যেতে পারে। সো একটা ছেলে মেয়ে যখন বোনারেবল হয় অনেক বিপদ আসতে পারে। যেমন যখন বাচ্চা দুটাকে রাখি, উনি কাজে চলে গেছে, বাচ্চা এখন সামথিং রং হয়ে গেল, বাচ্চা এসিএসে নিয়ে গেল। আবার ডোমেস্টিক ভায়োলেন্স, পভার্টি, দরিদ্রতা যত বেশি হবে ভায়োলেন্সটা বাড়ে। সুতরাং রেডি হয়ে আসবেন। যেমন আর্ট, টেকনোলজি, যারা স্ট্রং আছেন তেমন কনস্ট্রাকশনের কাজ করলে ভালো পয়সা পাবেন, বাট কনস্ট্রাকশন কাজ সবাই করতে পারবে, মেয়েরা করতে পারবে না, ছেলেরাও যারা ফিজিক্যালি স্ট্রং না তারা করতে পারবে না। সুতরাং আপনি যারা স্ট্রং হইলে দ্যাটস গুড জব। আর যারা দেখেন যে লেখাপড়ায় ভালো, লেখাপড়া একটা স্মল শর্ট কোর্স করে নিয়ে আসেন, ইংলিশ কোর্স করতে পারেন, কম্পিউটারে কোর্স করতে পারেন, কম্পিউটার বেসিক, ওয়ার্ড, এক্সেল। আপনি পিএইচডি ডিগ্রি আছে কিন্তু কম্পিউটার কিছু জানেন না, সুতরাং আপনার 2 পয়সার মূল্য নেই, কারণ কোনো কাজ করতে হইলে আপনার কম্পিউটার লাগে। এখন দেখা গেল আপনি ভালো লয়ার, বাংলাদেশে অনেক কিছু লিখতে জানেন, পড়তে জানেন, বা দেখা গেল কোনো লয়ার আপনাকে নিবে না, কারণ এখানে কোনো ফাইল নাই, অফিসটা দেখুন ক্লিন, এভরিথিং ফাইল ইন দেয়ার। তো আপনি বললেন আমরা বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, এই সার্টিফিকেট, সেই সার্টিফিকেট সব ওই যে কোনো স্ক্যানারের স্টাফ আছে, স্ক্যান করে রাখছে, একটা ফাইল আছে, ওই ফাইলটা আপনাকে স্টোর করতে হবে, এটা রিট্রিভ করতে হবে, ফাইল থেকে ডকুমেন্ট খণ্ড খণ্ড করে বাইর করিয়ে কোথায় পাঠাইতে হবে, আপলোড করতে হবে, কিছুই আপনি জানেন না। তোমার আমি করে ডো উইথ ইউ, এবং আপনি তো এত স্টুপিড, আপনাকে শেখানো ভেরি ডিফিকাল্ট, বয়সে যেগুলো আপনি বুঝবেন না। সো সুতরাং যদি আপনি হোয়াইট কালার জবে আসতে চান, আপনাকে কম্পিউটারে ভালো হতে হবে। আপনি কত ইংরেজি জানেন, কত পিএইচডি, ঢাকা ইউনিভার্সিটি টিচার, এটা কোনো 2 পয়সার মূল্য নাই আনলেস ইউ হ্যাভ এ ভেরি গুড স্কিল, যদি না থাকে কম্পিউটার। সেম থিং, যারা বলেন যে ভাই আমি কম্পিউটারে বুঝি না, লেখাপড়া তো ভালো লাগে না আমার, ফাইন, হোয়াট ইউ লাইক, সামথিং তো কিছু লাভ করতে হবে। যেমন আপনি গুড বারবার, ভেরি গুড, চুলকামাই যাই দেখেন, চুলকামারিরা 500 টাকা কোনোদিন নিয়ে যায়, কারণ চুলকামাই শুধু 10 টাকা না, কোনো সময় $30 আরও $20 বকশিস দিয়ে একজনের 50 টাকা করলে আপনি 20-30 টাকা কামাইতে পারবেন। সুতরাং বহু এতগুলো টাকা নিয়ে বহু বারবার কিছু নেই, বহু বাইরের মালিক, বারবারও পার্থক্য আছে, বারবার ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করতে হয়। মেয়েরা বিউটিশিয়ানের কাজ করে আসতে অনেক কিছু শিখিয়ে আসতে পারেন, চুলের কাজ, হাতের কাজ, লোকের কাজ, এভরি উইক আমাদের ওয়াইফেরা বলে তুমি টাকা দাও, আমি এইখানে যাইতে হবে। তো এই কাজ স্কুলের অনেক অনেক ভ্যালু। আবার যারা রান্না করতে জানে, কুকের মূল্য অনেক বেশি, যে আমি রান্না ভালো লাগে, সো ফাইন, হসপিটাল ইন্ডাস্ট্রিতে আপনার ভালো কাজ হবে, ধোয়া মোছা ভালো লাগে আপনার। সো সাংবাদিকতা, সো বেস্ট আইডিয়া, গেট এ স্কিল দ্যাট ইউ লাভ। আমি বলবো না তুমি এটা শিখিয়ে আসো, বাট তুমি কি লাইক যেটা পছন্দ করো সেটাতে তুমি শিখিয়ে আসো। আসার আগে বিশে হওয়ার পরেও কিন্তু আপনার 6 মাস থাকে, এই 6 মাস গো টু স্কুল। যদি মনে করেন যাই নাকি না যাই, আমি এখন শিখে লাভ করি, তো ঠিক আছে, এখন ভিসা পাইছে, বলে দেবো আমি 6 মাস যাবো না, 6 মাস শিখিয়ে আসো, টক টু ইউর ফ্রেন্ড। আবার অনেকে বলবো, অনেকের কাছে আসবেন, যার কাছে ঢুকবেন, বসবেন, তার দ্বারা হয়তো প্রতারিত হইতে পারে, সে আপনাকে 1 বেলা খাবে, 2 বেলা খাবে, 3 বেলা, তারপরে there is no real friend here. থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদের আসার জন্য। আপনি ঠিকানার উদ্দেশ্যে যদি আজকে কিছু বলতেন। ঠিকানা আমার ফানের পত্রিকা, গুড পয়েন্ট। ঠিকানাতে আমি নিয়মিত লেখক, জি, ফর মেনি ইয়ার্স, এভরি উইক। একটা বলি, আমার ওপেনার সার্জারি হয়েছিল 2001-এ। তো আমাকে সার্জন, টাফ সার্জনে বললো যে তোমাকে রিকভারি হইতে হয়তো 1 মাস লাগতে পারে। তো 1 মাসের 60টা অগ্রিম আর্টিকেল লিখে আমার স্টাফকে দিয়ে গেছি, সানডে মর্নিং একটা করে সাইডবা। আচ্ছা, কারণ আমার দায়িত্ব হলো প্রতি সপ্তাহে একটা ইমিগ্রেশনের উপর একটা আর্টিকেল লেখা। ওই সময় আমি এটাকে ভেস্তে যেতে দিই নাই। সো এতটুকু লাভ করি। ঠিকানা হলো ফাউন্ডার অফ দিস কমিউনিটি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের মতো, আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত দেখতে থাকুন ঠিকানা নিউজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।